বিরতির পর ফিরে এলাম আবারও সংবাদে। সারা রাত আটকে রাখা হলো এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতেই আন্দোলন চলছে এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এসএসসি কর্তৃপক্ষ যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি। এবং সেই বিষয় নিয়ে যে আন্দোলন, এই আন্দোলন সম্পর্কে কি বললেন দিলীপ ঘোষ, আগে আমরা শুনে নেব। এর আগে দেখা গিয়েছিল ডাক্তাররা তারা রাস্তায় বসে আছেন, এবার যারা শিক্ষার কারিগর, মানুষ তৈরির কারিগর, তারা রাস্তায়। দেখুন, বর্তমান যাদের চাকরি চলে গেছে, চাকরি হার, তারা বসছেন। তার আগে ডাক্তাররা, তার আগে 4 বছর 5 বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে, টেট পাস করে বা প্যারা টিচার পার্ট টাইম, তারাও তো ধর্ণা দিচ্ছেন, এখনও দিচ্ছেন। তো লাভ কি হয়েছে? এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই। যারা ভুল করে তারা শুধরে নেয়, যারা অন্যায় করে না, তারপরে অন্যায় করতেই থাকে আর সেটাকে ঠিক বলে জাস্টিফাইজ করার চেষ্টা করে, যেটা মমতা ব্যানার্জি করছেন। এদের কাছ থেকে কোনো আশা নেই। আগেরগুলো কী হবে আমি জানি না, কিন্তু যারা বর্তমান চাকরি হারা 18,000, তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে। সেজন্য মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না, কারণ সমাধান চান না, কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশবাবুর মতো লোকেরা যারা এই কেসটা নিয়ে পুরো লড়েছেন, তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে, যে এই 18,000 লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত। এটাই রাস্তা, আমার মনে হয় এটাই হওয়া উচিত। যে মমতা ব্যানার্জি বলেন তার আন্দোলন লগ্নে নাকি জন্ম হয়েছে, তিনি কোনোদিন আন্দোলনকে সম্মান দেন না, তার সঙ্গে কথা বলা প্রয়োজন মনে করেন না। তো সে এত নির্মম যে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আন্দোলন করাটা আমাদের বাংলায় একটা ফ্যাশন, সব ব্যাপারে আমরা আন্দোলন করি, কিন্তু সমাধানটা কি বেরিয়েছে? তো আন্দোলন চলবেই, কিন্তু আমার মনে হয় না এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যাবে। এই যে চাকরিহারা শিক্ষক, আমি তো সেটাই বলছি, কোর্টই একমাত্র সমাধান করতে পারে। হ্যাঁ, যদি এসএসসি চায় যে সমাধান হোক, তাহলে তারা যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তাদের এটা সাবমিট করুন লিস্টটা, সেটা করবে না। তো সেই জন্য এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা, সময় নষ্ট করা। ওরা সেটাই চাইছে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আরজিকের যেমন ঠান্ডা হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে বেশি দিন এদের দম থাকবে না, কারণ এদের সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হয়। বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না। আর সময় তো রোজ নতুন ইস্যু আসে, রোজ ভুলে যায়। কবে, কেন এই মাসে দেবেন না? এপ্রিল মাসের মায়না দিন। মার্চ মাসে ঘটনা ঘটেছে, তো এপ্রিল থেকে মায়না শুরু করুন, দিয়ে দেখান আপনি। আপনার সে মুরদ নেই, আপনার যোগ্যতা নেই, আপনার ইচ্ছাও নেই। মমতা ব্যানার্জির ভেঁপু হয়ে আপনি কথা বলেন। উনি শিক্ষামন্ত্রী, ওনার কোনো দায়িত্ব নেই? যদি সামান্য মানবিকতা বোধ থাকে, তা আপনি ম্যাডামকে কনভিন্স করে লিস্টটা কোর্টে জমা দিয়ে দিন, তাহলে ঝামেলা মিটে যায় না। ব্রাত্য বসুর তো দায়িত্ব এটা। ওনারা জানেন হারবেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্টে হারবেন, তো কেন ওনারা তৈরি থাকেননি? আসলে ওনারা চান না এই সমস্যার সমাধান হোক। তাহলে 8,000 লোককে আবার জবাব দিতে হবে, যাদের কাছে 800 কোটি টাকা লুট করা হয়েছে, আর তার মধ্যে ভাগিদার সবাই আছে। এইসব আইওয়াশ করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে, টাইম নষ্ট করা হচ্ছে, যাতে সমস্যাটা চাপা পড়ে যায়। শিক্ষা ব্যবস্থা তাহলে কোন জায়গায়? শিক্ষা ব্যবস্থা বলে কিছু পশ্চিমবাংলায় নাই। কিছু লোক করে খাচ্ছে। স্কুল আছে তো টিচার নাই, টিচার আছে তো স্কুল নাই, টিচার আছে, স্কুল আছে, স্টুডেন্ট নাই, স্কুল নেই, বই খাতা পড়াশোনা কিছুই নেই, পরীক্ষা নেই। এটা পরীক্ষা হলে তার রেজাল্ট নেই, রেজাল্ট হলে তার চাকরি নেই। এইভাবে চলতে পারে না। তো কেন চলছে? এই জিনিসগুলোকে পরিবর্তন করার কোনো চেষ্টা করেছেন কি? 15 বছর ধরে ধীরে ধীরে গড্ডালিকা প্রবাহে চলে গেছে, ধ্বংসের দিকে চলে গেছে। কোথায় সমাধানের চেষ্টা? কি ফিরিয়ে নিয়ে এসছেন? এত হাজার হাজার স্কুল খালি পড়ে আছে কেন? বা টিচার আছে সেখানে, স্কুল স্টুডেন্ট নেই। এই সমস্যাটা সমাধান তো শিক্ষামন্ত্রী করতে পারতেন, ইচ্ছা নেই। দাদা, শালবনীতে জিন্দালের তাপবিদ্যুৎ কেন্দ্র শিলান্যাসে গিয়ে মুখ্যমন্ত্রী বলছে আবার হাজার হাজার কর্মসংস্থান হবে। হ্যাঁ, উনি দেওচা পাঁচামিতে বলেছিলেন লক্ষ লক্ষ চাকরি পাবে, কজন পেয়েছে? একজনও পায়নি। এখানে দাঁড়িয়ে আছি নিউ টাউনতে, সিলিকন ভ্যালি হয়ে গেছে, হাজার হাজার চাকরি পাবে। আমি জানি না কটা ইট গাঁথা হয়েছে, কটা অফিস হয়েছে, কটা চাকরি পেয়েছে। এই ধরনের মিথ্যা কথা বলে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। তিনি বললেন যে পশ্চিমবঙ্গের সরকারের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সদ ইচ্ছা নেই বেকারদের চাকরি দেবার। এবার আমরা জেনে নেব, আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব দত্ত। রাজীব বাবু, কি বলবেন সে বিষয় নিয়ে? দিলীপ ঘোষ যে বক্তব্য পেশ করলেন এবং তারপর আপনি কি বলবেন সেই জায়গায়? দেখুন, প্রথমেই বলি যে এই মুহূর্তে ওখানকার পরিস্থিতিটা আপনার বলি যে এই মুহূর্তে কিন্তু ওখানে আবার উত্তপ্ত হয়ে উঠেছে। জানেন যে সারা রাত ধরে এসএসসি সামনে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন যারা চাকরি হারিয়েছেন, যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন সেই শিক্ষকরা। তাদের দাবি হচ্ছে একটা, গতকাল থেকেই দাবি তারা তুলছে যে
যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এবং গতকালের মধ্যেই কিন্তু সেই তালিকা প্রকাশ করার কথা ছিল, যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে ডেডলাইন ওভার হয়ে যাওয়ার পরও তালিকা প্রকাশ না হওয়ার ফলে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এবং সেই বিক্ষোভ সারা রাত ধরে তারা এসএসসির সামনে বিক্ষোভ দেখিয়েছেন এবং এসএসসি যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ সমস্ত কর্মী অফিসারদের তারা আটকে রেখেছেন। সারা রাত কিন্তু তারা অফিসের মধ্যে তারা আটকে রেখেছেন, ঘেরাও করে রেখেছেন, তারা বেরোতে দেননি। যদিও পুলিশের তরফ থেকে এসএসসি চেয়ারম্যান এবং কর্মীদের বার করার একবার চেষ্টা হয়েছিল, কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীদের বাধায় সেটা সম্ভব হয়নি। যদিও প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে, আনা হয়েছে মানে মহিলা পুলিশও। এই মুহূর্তে কিন্তু আবার ওখানে মানে প্রচন্ড বিক্ষোভ হচ্ছে, উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেহেতু ওখানকার বিধাননগর পুলিশের যিনি দায়িত্বে রয়েছেন ওই জায়গায় ডেপুটি কমিশনার, তার সঙ্গে তিনি কিছু কথা বলেছিলেন, তার সঙ্গে তিনি উঠে যাওয়ার কথা বলেছিলেন। যেহেতু বুঝতেই পারছো যে প্রায় গতকাল রাত থেকে আটকে আছেন কর্মচারী প্লাস হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তো তিনি তারা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এই নিয়ে প্রচন্ড উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে, যে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনতে কিন্তু প্রচুর আরো পুলিশ আনা হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে একটা সদিচ্ছা সরকারের অভাব রয়েছে, এটার কোনো সন্দেহ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গিয়েছে। তারপরে মধ্য শিক্ষা পর্ষদ তারা আবেদন করেছিল যে যোগ্য শিক্ষক যারা তাদের অর্থ করে স্কুলে থাকার মানে অনুমতি দিক সুপ্রিম কোর্ট। সেই আবেদন কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে যোগ্য যারা সেই তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, পঠন পাঠন চালিয়ে যেতে পারবেন শিক্ষার স্বার্থে। কিন্তু খুব অদ্ভুত মানে যে এখনো পর্যন্ত সরকারিভাবে সেই তালিকা প্রকাশ করা হয়নি, অথচ যার ফলে যোগ্য কারা সেটা তা জানা যাচ্ছে না। স্কুলগুলো তারা শিক্ষকের অভাবে তেমন ভুগছে। অর্থাৎ কোথাও একটা রাজ্য সরকারের একটা তৎপরতার অভাব, স্কুল সার্ভিস কমিশনের একটা তৎপরতার অভাব। এখানেই কিন্তু দিলীপ বাবুরা অভিযোগ করছেন যে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের মানে তারা এইভাবে মানে হয়রানি করছে। কারণ দেখো যে আবেদন নিয়ে মধ্য শিক্ষা পর্ষদ গিয়েছিল যে স্কুলে পঠন পাঠন নষ্ট হচ্ছে, মানে পঠন পাঠন হচ্ছে না, এবং তাতে আগামী দিনে যে মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু সমস্যায় পড়বে, এবং সেটা তো সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। তাহলে রাজ্য সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, এটাই কিন্তু সন্দেহ জাগাচ্ছে এখানে, এবং যার ফলেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন কিন্তু ওখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন। এবং গতকাল রাত থেকে কিন্তু কোনো খাবারও সেই জায়গায় মানে সিদ্ধার্থ মজুমদারকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা রাত্রিবেলায় দেখেছি যে অনেক রাত্রে আমরা যে ছবি পেয়েছি তাদের খাবার নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল বাইরে থেকে, খাবার কিন্তু তারা ঢুকতে দেয়নি। এবং সকালবেলা চাও নিয়েও যখন একজন যাচ্ছিলেন ভেতরে, সেই চায়ের ভাড়ও কিন্তু ভেঙে দিয়েছেন আন্দোলনকারীরা, যে যতক্ষণ না তারা না খেয়ে আছেন তাদের পেটে লাথি মারা হয়েছে দুর্নীতির করে। অর্থাৎ তারা না খেয়ে সারাদিন বিক্ষোভ দেখাচ্ছে, সারা রাত তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে এসএসসি চেয়ারম্যান তিনি কেন যোগ্য অযোগ্য তালিকা এখনো প্রকাশ করছেন না? তাই যোগ্য অযোগ্য তালিকা যতক্ষণ না প্রকাশ করা হবে ততক্ষণ তারা যেমন ছাড়বেন না, ঘেরাও তুলবেন না, সেই সঙ্গে তারা এখান থেকে এসএসসি সামনে থেকে তারা উঠবেনও না। অর্থাৎ তারা তালিকা নিয়েই যাবেন। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ব্রাত্য বসু তিনি গতকালই এই গভীর রাত্রে তিনি জানিয়েছিলেন যে চেষ্টা করা হচ্ছে, খুব সুপ্রিম কোর্টও তারা আবেদন করবেন যে এই নিয়ে তাদের কিছু কনফিউশন রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, যদি কনফিউশন থাকে তাহলে কেন এতদিন সুপ্রিম কোর্টে আবেদন করা হলো না? অনেকদিন হয়ে গেল রায়, সুপ্রিম কোর্টে এই রায় দিয়েছে, এবং সেটাও কেন এতদিন ছাত্র যারা শিক্ষক যারা চাকরিচ্যুত হয় তাদের কেন বলা হলো না? অর্থাৎ সব কিছু একটা রহস্যে ঢাকা, যার ফলে কিন্তু আরো বিভ্রান্তি বাড়ছে, এবং যোগ্য শিক্ষকরা আদৌ স্কুলে যেতে পারবেন কিনা, কে যোগ্য অযোগ্য সেটা তো বাঁচার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু সেই কাজটা কবে হবে আমি জানি না কি হবে, এবং যার ফলে কিন্তু এখানকার যে ধৈর্যের বাঁধ ভাঙছে, সাধারণ মানুষও এই আন্দোলনে যোগ দিচ্ছে। আর দীর্ঘদিন ধরে এতগুলো মানুষ যারা বঞ্চিত হলেন, একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা কোনো বলতে হয়, এটা তো সুপ্রিম কোর্ট বলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাহলে কেন রাজ্য সরকার এখনো পর্যন্ত এইভাবে নীরব, সেটাই প্রশ্ন উঠছে। যার ফলে এখনো পর্যন্ত ওখানে কিন্তু বিক্ষোভ চলছে এবং চরম উত্তেজনা। এই মুহূর্তে প্রচুর পুলিশ ওখানে আনা হয়েছে। অর্থাৎ যেটা মনে হচ্ছে যে আজকে হয়তো বিক্ষোভ এই যে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা হবে এমন এখন আশঙ্কা করা হচ্ছে, যার জন্যই হয়তো সেখানে জলকামান পর্যন্ত আনা হয়েছে। পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তপ্ত ওই জায়গায়,
এবং যারা শিক্ষক, যারা চাকরিচ্যুত, তারা কিন্তু জেদ ধরে আছেন যে সারা রাত তারা যেমন আছেন, যতদিন না তারা এই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে ততদিন তারা এসএসসির সামনে থেকে নড়বেন না, বা এসএসসি চেয়ারম্যান সহ কোনো কর্মী অফিসারকে বাইরে বেরোতে দেবেন না। এবং এর ফলে কিন্তু আরো পরিস্থিতি ওখানে উত্তপ্ত হয়ে উঠেছে। বিপ্লব, ধন্যবাদ। আপনারা শুনলেন রাজীব দত্তের বক্তব্য, যেখানে আমরা দেখেছিলাম এই রাজ্যের বুকেও এই আন্দোলন যোগ্য অযোগ্য নিয়ে যে চাকরি ছাঁটাই বা চাকুরিচ্যুত হয়েছিল, কলকাতায় 26,000 এবং ত্রিপুরাতে 10,323। এরকমই একটা পরিস্থিতি এবার কিন্তু ওপার বাংলায় এই পরিস্থিতি ঘন উত্তপ্ত হয়েছে। এবং যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অযোগ্য যোগ্যর তালিকা প্রকাশ করে তাদের স্কুলমুখ করবার জন্য, কিন্তু সেখানে কিন্তু কলকাতার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কিন্তু সেই দিকে নজর দিচ্ছেন না, যার কারণে কিন্তু এই চাকুরিচ্যুত 26,000 আন্দোলনকারীরা কিন্তু আন্দোলনে নামলেন। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।